নমস্কার, শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে এগিয়ে চলার প্রতিশ্রুতি ও ডাক্তার করার যে আমি কথা দিয়েছিলাম তার এটা ৩য় নম্বর ভিডিও আপনাদের সামনে এনেছি। এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সুন্দর করে চাষ করলেন, শশা গাছ হলুদ হয়ে যাচ্ছে, ঝিঙে গাছ হলুদ হয়ে যাচ্ছে, করলা গাছ কুঁকড়ে যাচ্ছে, তারপর কি বলবো, লঙ্কা গাছ কুঁকড়ে গেল ইত্যাদি যে আমরা সারাতে পারি না, সেই ভাইরাস রোগ নিয়ে কিন্তু আমি এসেছি। এটা আমার ডাক্তার হওয়ার ৩য় ভিডিও। সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে শুরু করছি। আসলে ভিডিওটা করতে গেলে অন্তত বেশ 1 ঘন্টা আমাকে সময় দেন। সে তো আপনাদের সময় নেই, আর আমার ভিডিও দেখবে না কেউ। তবে বোঝানো যায় যে হোয়াট ইজ ভাইরাস, কেন এটা রেমেডি নেই, কি ব্যাপারটা কি। তবু আমি চেষ্টা করব যতটা সংক্ষেপিত করা যায়, ছেড়ে যাবেন না, একটা জেনে রাখুন যে ব্যাপারটা কি। যাক আমি সংক্ষেপে চলে আসছি, আর দেরি করবো না। ভাইরাস হলো গাছের এক ক্ষতিকারক একটা কি বলবো, একটা অকোষীয় একটা অণুজীব উদ্ভিদ। আর একটা মনে করে দিই, একটা ভাইরাসকে, যেমন সেটা ব্যাকটেরিয়াম বলেছিলাম, একটা ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ান। যাই হোক, এই ভাইরাস মানে অকোষীয়, অতি ক্ষুদ্র, আণুবীক্ষণিক একটা অণুজীব বলতে পারি, যেটা অকোষীয়, কোষ নেই, শুধু ওই নিউক্লিক অ্যাসিড দিয়ে দেহ তৈরি, ডিএনএ আরএনএ ইত্যাদি দিয়ে। এরা যে কোনো, আমরা যে মাইক্রোস্কোপ যে দেখি, অর্ডিনারি মাইক্রোস্কোপ এদের দেখা যায় না। এদের ইলেকট্রনিক মাইক্রোস্কোপ চাই। যারা 11-12 পড়ছে, দেখবেন আমরা যে ক্যালকুলেটর করি বা অর্ডিনারি যে ক্যালকুলেটর, ওই ক্যালকুলেটর নিলে তাদের চলবে না, তাদের কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর চাই। যারা নিশ্চয়ই আপনারা বোঝেন, ওই রকম হেভি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে তবে ভাইরাসকে দেখা যায়। তারা এত ক্ষুদ্র। এরা এমন একটা ব্যাপার, এরা এমন একটা জীব, অণুজীব বলতে পারি। এরা জড়ও নয়, আবার সজীবও নয়, জড় আর জীবের মাঝামাঝি। তাহলে কি হলো, বাইরে এরা জড়ের মতো পড়ে থাকবে। জড় মানে কি, ইট পাথর, এরকম জড়ের মতো পড়ে থাকবে। আর যখনই সজীব কোষের মধ্যে ঢুকবে, তবে এদের মূর্তি অন্যরকম পরিবর্তন হবে। ওই সজীব কোষের বা জীবিত কোষের মধ্যেই এরা শুধু বংশবিস্তার করতে পারে, বাইরে নয়। এই একটা ব্যাপার। গাছের শরীরের মধ্যে ঢুকে এরা নিজেদের নিউক্লিক অ্যাসিডের সঙ্গে গাছের যে আছে অ্যাসিড, তাকে একদম কবজা করে ফেলবে এবং নিজেদের আমি যেমন চাইবো তেমন হবে। আমি তোমার পাতা কুঁকড়ে দেবো, গাছ তুমি যতই চেষ্টা করে পারবে না। এরা পরিচালিত করে। এদের নিউক্লিক অ্যাসিডটা দিয়ে ওই ডিএনএ বেশিরভাগ ভাইরাসে থাকে না, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিডটা বেশি থাকে। ডিএনএ যেমন ফুলকপিতে আমরা পাই যে ভাইরাসটা হয়, ওর মধ্যে ডিএনএ আরএনএ 2 আছে। যাই হোক, ওই নিউক্লিক অ্যাসিড দিয়ে আমাদের কোষের অ্যাসিডকে তারা নিয়ন্ত্রিত করে, পরিবর্তিত করে। আরেকটা এদের গুণ কি, এরা ধীরে ধীরে বাড়ে। যেমন আমরা ব্যাকটেরিয়াতে দেখেছিলাম কি, হু করে বাড়ছে, ফিশার মেথড আমি বলেছিলাম, হু করে বাড়ছে। এদের এরা ধীর গতি সম্পন্ন। পাতা হলুদ হতে আরম্ভ করেছে, আস্তে আস্তে হলুদ হবে। আপনি অবহেলা করছেন, ওষুধ দিচ্ছেন, বেড়ে যাবে, রাতারাত্রি বাড়বে না। এই হচ্ছে ব্যাপার। একটা গোটা বাগান আমি ধরে নিচ্ছি, এইটা আপনার একটা বাগান। এই বাগানে আপনি টমেটো লাগিয়েছেন। ভাইরাসের আক্রমণ হলে গোটা বাগান আক্রমণ হবে না, যে সব গাছ আমার আক্রান্ত হয়ে গেল, কুঁকড়ে গেল, লিফকাল হয়ে গেল, এটা হবে না। 1-2 হবে, বিকৃত হবে। আপনি ওষুধ দিচ্ছেন না, আরও বেড়ে যাবে, বেড়ে গিয়ে গোটা বাগান পরে হবে। কিন্তু আপাতত 1-2 হবে লক্ষণ। তাহলে একটা ভাইরাস যখন মাঠে হবে, সে ভাইরাস লঙ্কা বাড়িতে 1-2 গাছের মধ্যে কোঁকড়ানো বা 1-2 গাছের মধ্যে আমরা লক্ষণটা ফুটে পাবো। গোটা বাগান হবে না, আস্তে বাড়বে। নিশ্চিত আপনাদের বোঝাতে পেরেছি এই জায়গাটা। এদের আকারটা কী বলবো, সূত্রাকার হয়, গোলাকার হয়, দণ্ডায়কার হয়, ইত্যাদি নানা রকমের হয়। তবে আমাদের উদ্ভিদের বেশিরভাগ ওই লম্বাটে আর ওই গোলাকার ভাইরাসটাই কিন্তু আমাদের উদ্ভিদের জন্য দায়ী। যাই হোক, ও দরকার নেই। ঢোকে কী করে এরা উদ্ভিদের শরীরে, আসে কী করে, বাহক পোকার মাধ্যমে। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের সঙ্গে থাকতে পারে, অঙ্গজ যে জনন করি আমরা, কলম করি না, অঙ্গজ প্রজনন করি, সেখান থেকেও আসতে পারে। তবে বেশিরভাগ আসে ওই বাহক পোকার জন্য। কে আসে, আমার হোয়াইট ফ্লাই, সাদা মাছি, জাপ পোকা, দোয়ে পোকা, মাকড়, তারপর কী বলে, এরা বেশিরভাগ শামা পোকা, এইসব বেশিরভাগ বাহক পোকার জন্যই কিন্তু এই ভাইরাসগুলো আমাদের ফসলের মধ্যে ক্ষতিটার লক্ষণ পাই আমরা। আর এর লক্ষণগুলো কী হয় আমি তাড়াতাড়ি বলি। এই লক্ষণগুলো কী আমরা দেখতে পাই,
আমরা দেখতে পাই ঢ্যাঁড়স গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস নাম্বার 14, যাই ওটা হয়ে যায় একটা। কুমড়ো গাছ একে একে সব হলুদ হয়ে গিয়ে কুঁকড়ে যায়। তারপর কি বলবো, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গেল, করলা গাছের পাতা হলুদ হয়ে যায় প্লাস কুঁকড়ে যায়। ঢ্যাঁড়স গাছ যেটা ভালো মনে পড়েছে, ঢ্যাঁড়স গাছ সাহেব হয়ে যাওয়া রোগ, সাহেব হয়ে যাওয়া রোগ মানে হচ্ছে ভাইরাস। এই জন্য এখন আর দেশি ঢ্যাঁড়স কেউ করছে না, দেশি ঢ্যাঁড়স করলেই প্রত্যেকটা সাহেব হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য F1 ঢ্যাঁড়সের মানে আক্রমণটা কম হয়। আমি পরে আসছি এটা। তাহলে ওই সাহেব হয়ে যায়, করলা গাছের পাতা কুঁকড়ে যায় হলুদ হয়ে যায়, টমেটো গাছের পাতা সেম, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়, কি বলবো, ঝিঙে গাছের পাতা কুঁকড়ে যায় হলুদ হয়ে যায় পাতা। তারপর আর বলুন না, শশা গাছের পাতা হলুদ হয়ে যায়, মুগ কড়াই গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, বা শিম গাছের ডগার পাতাগুলো হলুদ হয়ে যাওয়া। কি একটা বাগানে আমি দেখাচ্ছি, কলা গাছের একটা মাথা হওয়া দরকার, একটা মাথা থেকে একটা মোচা আসবে, কলা গাছের অনেকগুলো মাথা হয়ে গেল। কলা গাছের বাঞ্চি টপ একে বলে, একটা কলা গাছের কত গুচ্ছ মাথা, দেখুন কতগুলো মাথা হয়েছে। দেখুন একটা ব্রিটিশ ভ্যারাইটি যেগুলো, অর্থাৎ G9 বলুন, সিঙ্গাপুরি, কাবুলি, জায়ান্ট গভর্নর, রোবাস্টার, এই সমস্ত বেটে জাতের কলা গাছগুলোকে এক কথায় বলা হয় ক্যাভেন্ডিশ ভ্যারাইটি। এই জাতীয় কলা গাছগুলো দেখুন একবার, দেখুন এই বাঞ্চি টপ হয়ে গেছে। একে ঝাড় সময় তুলে ফেলে দিতে হবে, কারণ এ রোগের কোনো ওষুধ নাই। এই দেখুন গুচ্ছ মাথা, রোগটা কীরকম হয়েছে দেখুন একবার। এটা কিন্তু গুচ্ছ মাথা হয়নি, দেখছেন, একটা গাছের একটাই মাথা, এটা একটা গাছের বহু মাথা। বাঞ্চি টপ বলি আমরা, গুচ্ছ মাথা, এটা একটা ভাইরাসের লক্ষণ। ধান গাছ বামন হয়ে যায়, বেঁটে হয়ে যায়, আরটিবি বলি আমরা, হলুদ কমলা রঙের হয়ে যায়, রাইস টুকরো ভাইরাস হয়ে যায়। আবার জেনে রাখুন, ভাইরাসে মানে এর জন্যে বিপিএইচের জন্য কিন্তু আবার অনেক সময় গ্যাসিস্ট্যান্ট ডিজিজ হয়ে যায় ধান গাছের, মানে ঘেঁষো রোগ, শিশি বেরোবে না, ঘাসের মতো গাছ সবসময় হয়ে থাকে। আচ্ছা, এইরকম নানা কারণে কিন্তু আমরা লক্ষণগুলো বুঝতে পারি। আর ছুটি করি, কোন ডাক্তার আছে, এই ডাক্তার ভালো না, এই ওনাবাবু ভালো না, কারণ উনি ভাইরাস সারাতে পারেন, এই ওই ডাক্তারকে ধর, এই দোকানদারের কাছে যাই চল, কারণ সে বাকি দেবে। চারদিকে ছুটি করেন, কারণ আমি ভালো পারিনি সারাতে। কেউ এই রোগ সারাতে পারবে না পৃথিবীতে, যাকে যে বিজ্ঞানীকে ধরে আনুন, ভাইরাস রোগকে সারাতে পারবে না। একটা জিনিস শুধু বলি, মানে যে ধারণা তৈরি হোক আপনাদের, ভাইরাসের প্রিভেন্টিভ মেজার আছে, কিউরেটিভ মেজার নেই। অর্থাৎ আগে আমি প্রতিরোধ করতে পারি রোগটা যাতে না আসে, রোগ হলে পরে আর আমরা নিরাময়মূলক কোনো চিকিৎসায়ের নাই। এই তো বিপদ। তো এইটা একটা উদাহরণ দিয়ে ঝপ করে বুঝতে পারবেন। আপনাকে কুকুরে কামড়েছে, পাগলা কুকুরে, আমি দূর ইঞ্জেকশান নেবো না, কী হবে, সব ইঞ্জেকশান দেয় 14টা, এখন আর 14টা দেয় না, এখানে দেয় এখন 8টা 9টা দেয়। তা যাই হোক, ইঞ্জেকশান আপনি নিলেন না, তাহলে ওই যে হাইড্রোফোবিয়া, র্যাবিস, আমাদের 4 লিটার 4.5 লিটার জল লাগবে প্রতিদিন শরীরে, জল দেখলে আপনার জল খেতে ইচ্ছে করবে না, ভয় লাগবে, ও বাবা এই জল খাবো না, জলাতঙ্ক রোগ। এই তো কই জলাতঙ্ক রোগ হলে পরে আপনি যতই টাটা বিড়লা হন আর যত কোটিপতি হন, কই সারাক তো দেখি একবার, আরে ওষুধ নাই তো। বাচ্চা ছেলেকে 5 বছরের মধ্যে পোলিও ড্রপ দিতে বলেছে, পোলিও ড্রপ, আপনি পোলিও ড্রপ নিলেন না, তাহলে আপনার বাচ্চা ছেলের পা যখন মানে সরু হয়ে যাবে, লুলো হয়ে যাবে, ওই যে লোলা হয়ে যেতে আরম্ভ হলো, ওই ওষুধ খাওয়ান দিন দেখি একবার, কোথায় আছে ওষুধ? আর ওর ওষুধ তো নেই, ভাইরাস রোগের তো ওষুধ নাই। আপনার পোলিও খাওয়ালেন না বলে এলো, রোগ এলে পরে আর ওষুধ নাই। গাছের ক্ষেত্রে সেম, ভাইরাস এলে কেউ সারাতে পারবে না, গাছ গোটা হলুদ হয়ে গেছে, কে সারাবে? কেউ সারাবে না, ওষুধ নাই বাজারে, আমি কি করব? কোনো ডাক্তার সারাতে পারবে না। তাহলে কি করতে হবে? তাহলে এই যে রোগগুলো সংক্ষেপে বললাম, তাহলে আমি সারাবো কী করে? বাবা, আমার আমার জ্ঞান কম, আমার দরকার নেই শোনার, আমি ভিডিও ছেড়ে চলে যাব, তাড়াতাড়ি ডাক্তার বলো, আমি সারাবো কী করে? বলে দেবো বলে দেবো। তাহলে আপনাকে কি করতে হবে? ভাইরাস সহনশীল জাত নির্বাচন করতে হবে, যার মধ্যে, যে গাছের মধ্যে ভাইরাস আক্রমণ কম করবে। বললাম না একটা উদাহরণ, যে দেশি ইয়ে করলেই, ওই ভেন্ডি করলেই গাছ, প্রত্যেকটা গাছই হলুদ হয়ে যাচ্ছে, সেই জন্য হাইব্রিড যা হয়েছে, হলুদটা কম হচ্ছে। এইরকম প্রতিরোধী জাত তৈরি করতে হবে। আপনি বাগানে খুব যত্ন করছেন, ওষুধপত্র দিচ্ছেন, আর আগাছায় ওরা পোকা তো জানে যদি ওষুধ দিতে এসছে, বেটা মালিক আমাদের ওষুধ দিতে এসে মারবে বলে রে পালাই চ, গিয়েই আশ্রয় নেবে আলে, বাগানের আলে টালে, যেখানে আগাছা টাগাছা আছে, ওইখানে ওরা মানে বাসা বেঁধে থাকবে, চুপ করে থাকবে। আবার বিষের ক্রিয়াটা কমে গেলে আবার চলে আসবে ফসলে। তাই ওইগুলো আগে পরিষ্কার করতে হবে, আগাছা তুলে পরিষ্কার করতে হবে। বাগানে একটা দুটো গাছ হয়েছে, বাগানে একটা দুটো গাছ আপনার ভাইরাস লেগেছে, যেটা বললাম, উপড়ে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে দূরে করে ফেলে দিতে হবে, বা পুড়িয়ে দিতে হবে। আপনারা কী করেন বলেন, না রে
টমেটো গাছ উড়াবো, এতগুলো হয়েছে, যাক ছোটো ছোটো তো হবে ছোটো ছোটো তো হবে, থাক গাছ, একটু না বীজ দেবো আর কী করবো। সব চাষিরা কিন্তু তাদের দয়া মায়ার জন্যে বা পয়সা নষ্ট হবে বলে ওবড়াতে চায় না, তুলে ফেলতে চায় না। তাহলে কী করতে হবে? ঠিক আছে, ভালো কথা, আপনি একটা ব্লেড দিয়ে যে আমরা ঝিঙে কাটছি, আমরাই তো আবার ভাইরাস ছড়াচ্ছি, শুধু পোকা কেন, ওই যে ব্লেডটা দিয়ে ছড়াচ্ছি, ছুরি দিয়ে যে ঝিঙেটা কাটলাম, ভালো গাছে কাটলাম, আর ওই ভাইরাস লাগা গাছের যে ঝিঙে সরু মতো ছোটো মতো হয়েছিল তাকেও কাটলাম, ওই রসটা যে ব্লেড বা ছুরিতে লাগলো ফলকে, সেটা গিয়ে আবার অন্য ভালো গাছে লাগলো, ওই তো ভাইরাস ট্রান্সমিট করলাম আমরা। এগুলো করা চলবে না। যদি একান্ত রেখে দিয়ে দেন, তাহলে একজন লোক শুধু গাছগুলো, অসুস্থ গাছগুলোর ফসল তুলুক, আর একজন ভালো ভালো ফসল তুলুক, এইভাবে আমরা কমাতে পারি। তুলে ফেলে দেওয়া সব থেকে ভালো, কিন্তু অনেক সময় চাষিরা তোলে না, দেখছি তো আমি অনেক চাষির সঙ্গে মিশছি, মানে না যা ছোটো ছোটো হয় হোক, এইগুলো করা চলবে না। এই একটা ব্যাপার, এই সতর্কগুলো যে অংশগুলো পড়ে থাকে ভাইরাস আক্রান্ত অবশিষ্ট বাগান টাগান, সেগুলো সব ফেলে দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন চাষ চাই। এইগুলো করলে মোটামুটি কমাতে পারবো। এইবারে বলি ওষুধটা কী করবেন। এই তো পাশের বাগানে ভাইরাস চলে এসছে, দেখলেন যে ভাইরাস হচ্ছে, আপনাকে সতর্ক হতে হবে যে ওরে বাবা ওইটা এসে যাবে আমার কাছে ছোঁয়াচে। পাশের বাগানে এলেই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে যে আমাকে ওষুধ দিতে হবে, নাহলে কিন্তু খুব বিপদ। ওষুধের কথা আমি আসছি, সে গাছ পোকাগুলো আপনার জমিতেও আসবে, তারা তো ওই রোগটাকে মানে তাদের স্টিলেটে করে হুলে করে তো বয়ে বেড়াচ্ছে জীবাণুগুলো, সেটা আপনার জমিতেও আসবে। এই তো ব্যাপার, সতর্ক হতে হবে। এইগুলো আগে দেখুন, তারপর হবে চিকিৎসা। এবার আসি নিরাময়ের দিকে আসি। বিশেষ করে যে সমস্ত গাছে ওই সব মানে ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয়, সেগুলো চাষ করলেই কিন্তু আপনার প্রথম থেকে যারা ব্যবসা করছেন, প্রথম থেকেই কিন্তু বিশেষ করে সতর্ক রাখবেন, প্রথম থেকে কিন্তু ওষুধ দেওয়ার চেষ্টা করে যান। করলা গাছে অবহেলা করবেন না, লঙ্কা গাছে অবহেলা করবেন না, টমেটো গাছ করেছেন অবহেলা করবেন না, শশাতে অবহেলা করবেন না, কারণ এত ক্লোরোফিল নষ্ট করে দেয়। ওই পাতাগুলো যে হলুদ হয়ে যাচ্ছে না, কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আপনারা শুধু অনবরত এই কথা কমেন্টে বলছেন, শশা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। ছত্রাকের জন্য যদিও হলুদ হয়, আমি না বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবার ভাইরাসের জন্য গোটা গাছ যখন বাগান আস্তে 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 হলুদ হয়ে যাচ্ছে না, তখন সারছেন না, ছত্রাকনাশক ওষুধ দিয়েও সারানো যাবে না, তখন জানবেন শিওর ভাইরাস। তাই যাই হোক, এই যে আমার গাছগুলো যে ক্ষতিগ্রস্ত হয়, এইসব সবজি চাষ করার সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে কি, প্রথম থেকে নিয়মিত ওষুধ দিতে হবে। কী ওষুধ দেবেন? আমি যতটুকু বুঝেছি আমার অভিজ্ঞতা দিয়ে, সবথেকে ভালো হলো প্রথম থেকে আপনার নিম তেল দেন, পছন্দ হবে না অনেকের, তো অ্যান্টিফিডেন্ট করে দেন গাছের পাতাকে, যে তিতো মতো করে দেবেন পাতাকে, যে যাক বাবা আর খেতে আসবে না, গাছের পোকার বিস্বাদ লাগবে, পোকা খেতে চাইবে না, যে দূর খাদ্য বাজার জিনিস হচ্ছে, বন জঙ্গল খাওয়া ভালো, চলে যাবে। আমি বলছি কালবেং মাদার, এগুলো প্রতি লিটার জলে 3-4 মিলি করে ব্যবহার করুন, আসবে না, কথা দিচ্ছে আসবে না। রিপেল বলে একটা ওষুধ বেরিয়েছে কেলিঙ্কের, মানে একদিন যদি হাতে লেগে যায়, জৈব একদিন যদি হাতে লেগে যায় না, এখন 3-4 দিন তিতো থাকবে, একদিন 2 দিন না। নিম পাতার জল তো একদিনে তিতো শেষ হয়ে যাবে সাবান মাখলে, এই সাবান মাখলে এখন 2-3 দিন তিতো থাকবে। মারুন রিপেল প্রতি লিটার জলে 2 মিলি করে, সমস্ত ওষুধের সঙ্গে মারুন, দেখবেন কম হচ্ছে পোকা, এই ওষুধটা। এইগুলো আগে করতে হবে, মানে যাতে না যেন আমার না গাছে আক্রান্ত হতে পারে। তারপর তো হলে কী করবেন, যারা রাসায়নিক ওষুধ দেবেন, আপনারা অনেক ওষুধ জানেন, আমি কনফিডার বলবো না, আমি প্রথম বলবো কনফিডার সুপার, কারণ কনফিডার আছে 17.8% ইমিডাক্লোপিড, আমার কনফিডার সুপারে আছে 30.5%, এটা বেশি কাজ করবে। কনফিডার সুপার দেন, কম দামে যারা চাচ্ছেন তারা একতারা দেন, অর্থাৎ থায়ামেথক্সাম ওষুধ দেন, বা থায়ামেথক্সাম 30% যেটা এসএফ আছে, ওটা প্রতি লিটার জলে 2 মিলি করে মিশিয়ে স্প্রে করুন। আপনারা সব ওষুধ জানেন শোষক পোকা, তবু বলি অ্যাসিডামিপিড দেন, হ্যাঁ, টাটা মানিক ফানিক যত সব এক্কা ফেক্কা আছে ওই দেওয়া চলবে 1 গ্রাম করে প্রতি লিটার জলে। বা আপনার কী বলবো, কাটা হাইড্রোক্লোরাইড যেটা 50% এসপি, যেটা মানে পাদান, টিট্যাপ ডিট্যাপ, এগুলো দেওয়া যেতে পারে, কিন্তু সাবধান, 10 লিটার জলে 8 গ্রাম দেবেন, 1 লিটার জলে 1 গ্রাম দেবেন না, পাতা পুড়ে যায়। তা এগুলো ব্যবহার করলেন। সোলেমান আমি বলেছি, সোলেমান করলেন, ডেলিগেট করলেন। এই জাতীয় যে বাজারে যে সমস্ত শোষক পোকার যে ওষুধগুলো আছে, উলালা বলেছি আমি, উলালা 1 গ্রাম 1/2 গ্রাম করে দেবেন প্রতি লিটার জল মিশিয়ে, এগুলো দিলে আর আসবে না সহজে। এগুলো একটা ওষুধ ধরে থাকলে হবে না, ঘুরিয়ে ঘুরিয়ে ওষুধ স্প্রে করে যেতে হবে। আজ এটা দিলেন, আবার 3 দিন পরে উলালা দেবেন। যারা ব্যবসা করতে নেমেছেন কিছু করার নেই, কম দামের হামলা দেন প্রথম অবস্থা, ফুলেলে না, একদম কম দামের হামলা, বা হামলা গ্রুপের যা ওষুধগুলো আছে, অর্থাৎ ক্লোরোপাইরিফ বা সাইপারমেথ্রিন গ্রুপের যে ওষুধগুলো আছে, সেগুলো ওষুধগুলো স্প্রে করে যান কম দামে, দেখবেন আসছে না। অনেক ওষুধ আছে বাজারে, হামলা আছে, নুরেলডি আছে, নিউরোকম্বি আছে, নুরানি আছে, খাদমা আছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ওষুধ যান 2 মিলি করে দেন। লেদা পোকার ওষুধ দিতে হবে না, এটা শুধু বলছি, গুলিয়ে না যায় লেদা পোকা, কারণ শোষক পোকা তো রস শুষে খায়, তার ওষুধগুলো ব্যবহার করবেন। জৈব চাষিরা কী করবেন, জৈব চাষিরা কাকা, ভেদিকের কাকা 2 মিলি করে দেবেন,
MN বায়োটেকের সাহস 1.5 মিলি করে দেন, প্রতি লিটার জলে মিশিয়ে কাজ হবে। ট্র্যাপ দেন, ট্র্যাপ লিবিক্সের ট্র্যাপ খুব ভালো কাজ করবে, 1 থেকে 1.5 মিলি দেন, আমি টমেটোতে খুব ভালো কাজ পেয়েছি। লিবিক্সের ট্র্যাপ দেন, কম পয়সার ভালো ওষুধ। এই ওষুধগুলো কিন্তু আপনাদের জৈব চাষিদের কিন্তু ওষুধ স্প্রে করে যেতে হবে, থামলে চলবে না, যে পোকা লাগুক তারপর দেখব, কখন দেখা চলবে না, তখন বেরিয়ে যাবে। তবে ভাইরাস আস্তে 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 বংশ বিস্তার করে, হুটপাটা করে মানে তাড়াতাড়ি যে দ্রুত গাছে ছড়িয়ে পড়বে, গোটা বাগান ছড়িয়ে পড়বে, এই জিনিসটা কিন্তু করে না। প্রথম থেকে ওষুধগুলো দিয়ে যাবো। আশা করি আমি সংক্ষেপিত করেছি ভিডিওটাকে, নিশ্চয়ই সংক্ষেপের মধ্যে ভিডিওটা বোঝাতে পেরেছি। ভাইরাস একটা মারাত্মক রোগ, হলে পরে কিচ্ছু করার নেই, আমি কেন, যাকে ডেকে আনুন, তাই সেখান থেকে সতর্ক হওয়ার জন্য থেকে ব্যবস্থা করে যান, যেন না রোগটা আসে, এইটাই কামনা করুন। আমিও ঈশ্বরের কাছে কামনা করব আপনার ফসল সুন্দর হোক, স্বাভাবিক হোক, যেন ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়। সকলকে শুভেচ্ছা জানিয়ে, আবার দীপাবলির শুভকামনা জানিয়ে, সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, পাশে থাকুন, আমি পাশে আছি। ভিডিওটা ভালো লাগলে 5 জনকে দেখান, শেয়ার করুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি করুন। আবার শুভেচ্ছা জানিয়ে আপনাদের এগিয়ে চলার শুভকামনা করে শেষ করছি। নমস্কার।